আমার প্রিয় সমস্ত নবম শ্রেণী ছাত্রছাত্রী এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আবার চলে এসেছি আদর্শ ক্লাসরুম চ্যানেলে। এই পর্বে আমাদের আলোচনার বিষয় আকাশে সাতটি তারার কবিতার যে সমস্ত রকমের প্রশ্ন, অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার সঙ্গে 3 ও 5 নম্বরের প্রশ্ন, সমস্ত রকমের প্রশ্ন কেমনভাবে লিখতে হয়, কতটুকু উৎস দরকার 1 নম্বরের লেখার জন্য, 3 নম্বর 5 নম্বরে ফুল মার্কস পেতে হলে কিভাবে তোমরা লিখবে, তা সমস্ত নিয়ে আলোচনা আজকের এই আকাশে সাতটি তারা কবিতার প্রশ্নোত্তর পর্বের আলোচনায়। প্রশ্নোত্তর পর্বের আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে একটা কথাই বলে রাখি যে আকাশে সাতটি তারা কবিতা, সেই আকাশে সাতটি তারা কবিতার যে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, সেই ক্লাসটা তোমরা আগে অবশ্যই দেখবে। আকাশে সাতটি তারা পার্ট 1, তারপরেই এই প্রশ্নোত্তর পর্বে আলোচনায় আসবে। চলো শুরু করা যাক তাহলে আকাশে সাতটি তারা কবিতার সমস্ত রকমের প্রশ্নের আলোচনা। প্রশ্নোত্তর পর্বের প্রথমেই চলে এসেছি আমরা বহু বিকল্প ভিত্তিক যে প্রশ্ন, সেই বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের আলোচনায়। প্রথম প্রশ্ন, আকাশে সাতটি তারা কবিতাটি রূপসী বাংলা কাব্যের 4 সংখ্যক কবিতা, 5 সংখ্যক কবিতা, 6 সংখ্যক কবিতা, 7 সংখ্যক কবিতা? তোমরা জানো উত্তর হবে 6 সংখ্যক কবিতা, আগের থেকে দাগ দেওয়া আছে, উত্তর হবে 6 সংখ্যক কবিতা। পরের কোশ্চেন দেখো, আকাশে সাতটি তারা কবিতার পংক্তি সংখ্যা 12, 14, 9, 18? উত্তর হবে 14 লাইনের এই কবিতাটি একটি সনেট জাতীয় কবিতা, তোমরা জানো আগের থেকেই। পরের কোশ্চেন, আকাশে কয়টি তারা উঠেছে? 5টি, 7টি, 10টি, অসংখ্য? উত্তর হবে 7টি। পরের কোশ্চেন দেখো, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর দেহের সৌন্দর্যে, রূপের বিন্যাসে, চুলের বিন্যাসে, অঙ্গ সৌন্দর্যে? উত্তর হবে চুলের বিন্যাসে। পরের কোশ্চেন দেখো, আকাশে সাতটি তারা কবিতায় বঙ্গের কিশোর পায়ে দোলে যায় দুর্বা ঘাস, মুথা ঘাস, নরম ঘাস, ভিজে ঘাস? উত্তর হবে অপশন বি, মুথা ঘাস। পরের কোশ্চেন দেখো, কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো, শূন্যস্থানে বসবে গঙ্গাসাগরে, বঙ্গোপসাগরে, আরব সাগরে, বঙ্গোসাগরে? উত্তর হবে অপশন বি, গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। পরের কোশ্চেন দেখো, আকাশে সাতটি তারা কবিতাটি কার লেখা? জীবনানন্দ দাস, গোবিন্দ দাস, জীবানন্দ দাস, জীবন দাস? অপশন এ, জীবনানন্দ দাস। পরের কোশ্চেন দেখো, আকাশে সাতটি তারা কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটা হলো ধূসর পাণ্ডুলিপি, মহাপৃথিবী, রূপসী বাংলা, বনলতা সেন? উত্তর হবে রূপসী বাংলা। পরের প্রশ্ন দেখো, কামরাঙা লাল মেঘ কে কবি তুলনা করেছেন? লাল মণিয়ার সঙ্গে, মৃত মণিয়ার সঙ্গে, কেশবতী কন্যার সাথে, লাল বটের সাথে? কামরাঙা লাল মেঘকে তুলনা করা হয়েছিল মৃত মণিয়ার সাথে। পরের প্রশ্ন দেখো, গঙ্গাসাগরের ঢেউয়ে কে ডুবে গেছে? মেঘ, তারা, সূর্য, চাঁদ? উত্তর হবে মেঘ। পরের প্রশ্ন দেখো, কবি কোথায় বসে আছেন? ছাদে, পাহাড়ে, নদীর তীরে, ঘাসে? উত্তর হবে ঘাসে। সন্ধ্যাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? কামরাঙা মেঘ, কেশবতী কন্যা, রূপসীর চুল, মনিয়া? উত্তর হবে কেশবতী কন্যা। আমি এই ঘাসে বসে থাকি কখন? খেলা শেষে যখন ক্লান্ত লাগে, নদীর ধারে যখন হাওয়া খেতে যাই, যখন আকাশে সাতটি তারা ফুটে ওঠে, যখন সবুজ মাঠে বিচরণ করি? উত্তর হবে অপশন সি, যখন আকাশে সাতটি তারা ফুটে ওঠে। এরপরে দেখো আমরা চলে এসেছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন, কিশোরীর চাল ধোয়া হাত কেমন ছিল? উত্তর দেখে নাও কেমনভাবে লিখতে হয়। কিশোরীর চাল ধোয়া হাত ছিল ভিজে এবং শীতল। পরের প্রশ্ন দেখো, কামরাঙা লাল মেঘ কোথায় ডুবে গেছে? কামরাঙা লাল মেঘ মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরে ডুবে গেছে। কবি কি টের পান? উত্তর হবে দেখো, কবি জীবনানন্দ দাশ টের পান সমাগত সন্ধ্যায় তার পল্লী প্রকৃতিতে লুকিয়ে থাকা বাংলার প্রাণ শক্তি। পরের প্রশ্ন দেখো, আকাশে সাতটি তারা কবিতায় কবি কোন কোন মাছ দুটির উল্লেখ করেছেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একটু বানানটা ভুল আছে, ওটা ঠিক করে নেবে। কবি জীবনানন্দ দাশ আকাশে সাতটি তারা কবিতায় চাঁদা ও সরপুঁটি এই দুটি মাছের কথা উল্লেখ করেছেন। পরের প্রশ্ন দেখো, সন্ধ্যার সঙ্গে কবি কিসের ঘ্রাণ পান? সন্ধ্যার আগমনে কবি নরম ধান, কলমি সর, পুকুরের জল, চাঁদা ও সরপুঁটি মাছের আষ্টে গন্ধ, পায়ে দলিত মুথা ঘাস ইত্যাদির ঘ্রাণ অনুভব করেন। পরের প্রশ্ন দেখো, কিশোরীর হাত ভিজে কেন? উত্তর হচ্ছে কিশোরী সন্ধ্যাবেলায় চাল দিচ্ছিল, তাই তার হাত ভিজে। পরের প্রশ্ন দেখো, কবি কখন বাংলার প্রাণকে খুঁজে পান? আকাশে যখন সাতটি তারা ফুটে ওঠে তখন কবি বাংলার প্রাণকে খুঁজে পান। পরের প্রশ্ন দেখো, আকাশে সাতটি তারা কবিতায় বটফল ব্যথিত কেন? খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। লাল লাল বটফল গাছের তলায় পড়ে থাকে, নিতান্ত অবহেলায় এই ফল কেউ আদর করে তুলেও নেয় না।
তাই সে ব্যথিত, এবং তার সঙ্গে আরেকটু যোগ করবে যে লাল লাল বটফল বট গাছের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছে। পরের প্রশ্ন দেখো, আকাশে সাতটি তারা কবিতায় কাদের মৃদু গানের কথা বলা হয়েছে? পুকুরের জল থেকে ভেসে আসছে চাঁদা ও সরপুঁটি মাছের মৃদু গান। পরের প্রশ্ন দেখো, মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে, মেঘের রং কি? মেঘের রং কামরাঙা ফলের মতো লাল। এই কামরাঙা ফল তোমরা জানো যে 5 শিরযুক্ত একটা গোধূলি বেলার মেঘের যে রং, সেই রঙের মতো দেখতে একটা ফল, টক জাতীয় ফল। পরের কোশ্চেন দেখো, বাংলার সন্ধ্যাকে কবি শান্ত অনুগত বলেছেন কেন? প্রকৃতির শান্ত স্নিগ্ধ রূপ বোঝানোর জন্য কবি শান্ত অনুগত শব্দবন্ধ ব্যবহার করেছেন। পরের প্রশ্ন দেখো, আকাশে সাতটি তারা কবিতায় কোন কোন গাছের কথা উল্লেখ রয়েছে? খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আকাশে সাতটি তারা কবিতায় হিজল, কাঁঠাল এবং জাম গাছের উল্লেখ আছে। পরের কোশ্চেন দেখো, কবি আকাশে সাতটি তারা কবিতায় কিশোরীর কথা কিভাবে উল্লেখ করেছেন? কবি কিশোরীর চাল ধোয়া ভিজে হাতের কথা উল্লেখ করেছেন। পরের কোশ্চেন দেখো, কিশোর পায়ে কি দোলছে? কিশোর পায়ে মুথা ঘাস দোলছে। কবি সন্ধ্যাকে কি বলেছেন? কবি সন্ধ্যাকে শান্ত অনুগত সন্ধ্যা বলে উল্লেখ করেছেন। পরের কোশ্চেন, আকাশে সাতটি তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আকাশে সাতটি তারা কবিতাটি জীবনানন্দ দাশের লেখা রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পরের কোশ্চেন দেখো, বাংলার নীল সন্ধ্যা কেমন ও কবি তাকে কী রূপে কল্পনা করেছেন? উত্তর হবে বাংলার নীল সন্ধ্যা শান্ত অনুগত, এবং কবি তাকে কেশবতী কন্যা রূপে কল্পনা করেছেন। পরের কোশ্চেন দেখো, কবি কামরাঙা লাল মেঘের গঙ্গাসাগরে ঢেউয়ে ডুবে যাওয়ার ঘটনাকে কিসের সঙ্গে তুলনা করেছেন? কবি আকাশের লাল মেঘের গঙ্গাসাগরে ডুবে যাওয়ার ঘটনাকে মৃত মনিয়া পাখির সঙ্গে তুলনা করেছেন। এই অংশটা তোমরা একটু কেটে দেবে। পরের কোশ্চেন দেখো, আকাশে সাতটি তারা ওঠার সময় কবি কোথায় বসে থাকেন? কবি জীবনানন্দ দাশ আকাশে সাতটি তারা উঠলে ঘাসের উপর বসে সন্ধ্যার রূপ দেখেন। পরের কোশ্চেন দেখো, পৃথিবীর কণপদ কাকে দেখেনি বলে কবির মনে হয়? উত্তর হবে পৃথিবীর কণপদ বাংলার সন্ধ্যারূপী কেশবতী কন্যাকে দেখেনি বলে কবির মনে হয়। পরের প্রশ্ন দেখো, অজস্র চুলের চুমা বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর হবে প্রকৃতির বুকে অন্ধকারে নিবিড়তাকে বোঝাতে কবি অজস্র চুলের চুমা কথাটি ব্যবহার করেছেন। কবির চোখের পরে মুখের পরে কি ভাসে? কবি জীবনানন্দ দাশের চোখের পরে মুখের পরে বাংলার নীল সন্ধ্যার চেহারায় আসা কেশবতী কন্যার চুল ভাসে। পরের প্রশ্ন দেখো, কেশবতী কন্যার চুলের চুমা কোথায় ঝরে? কেশবতী কন্যার চুলের চুমা হিজলে, কাঁঠালে, জামে অবিরত ঝরে। পরের প্রশ্ন দেখো, কবি বাংলার সন্ধ্যা সম্পর্কে কি কি বিশেষণ ব্যবহার করেছেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কবি বাংলার সন্ধ্যা সম্পর্কে শান্ত, অনুগত ও নীল এই 3টি বিশেষণ ব্যবহার করেছেন। পরের প্রশ্ন দেখো, বাংলার নীল সন্ধ্যা কেমনভাবে আসে কবির কাছে? বাংলার নীল সন্ধ্যা কবির কল্পনায় কেশবতী কন্যার মতো আসে। পরের প্রশ্ন দেখো, কবির চোখের পরে মুখের পরে কি ভাসে? কবির চোখের পরে মুখের পরে কেশবতী কন্যার চুল অর্থাৎ বাংলার নীল সন্ধ্যার ছবি ফুটে ওঠে। এরপরে দেখো, তোমরা 3 নম্বরের প্রশ্ন কেমনভাবে লিখবে, কিভাবে কোটেশন ব্যবহার করবে সেটাকে তুলে ধরা হয়েছে। পৃথিবীর কোন পথ এই কন্যারে দেখেনি কো? কবির বক্তব্য বিশ্লেষণ করো। দেখো উত্তর শুরু হচ্ছে, কবি বঙ্গভূমিকে পৃথিবীর সব থেকে রূপসী নারী রূপে গণ্য করেন। রূপসী বাংলার মতো সন্ধ্যা পৃথিবীর আর কোথাও নেই। এইখানে একটা দেখো ছোট্ট কোটেশন ব্যবহার করে দেবে, পৃথিবীর কোনো পথ এই কন্যারে দেখেনি কো। তাই সূর্য অস্ত যাওয়ার পরে সেখানে যে সন্ধ্যা নামে সে যেন কোনো এক কেশবতী কন্যার খোলা চুলের রাশি। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। দেখো ছোট্ট একটা কোটেশন ব্যবহার করা হয়েছে এখানে। এই রকম ছোট ছোট কোটেশন বা উদ্ধৃতি তোমরা ব্যবহার করবে, তাহলে তোমাদের যে নোটসগুলো 3 নাম্বার বা 5 নাম্বারে সেগুলো খুব সুন্দর লাগবে এবং খুব সুন্দর হবে, আর তোমরা ফুল নাম্বার পাবে। তারপরে দেখো, তার চুল যেভাবে আকাশে ছড়িয়ে অন্ধকার ঘনিয়ে তোলে তার পৃথিবীর কোথাও দেখা যায় না। কবি কল্পনায় সেই মানুষই আসলে সন্ধ্যাকালীন বাংলার প্রকৃতি। এরই মাঝে বাংলার প্রাণ পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। উদ্ধৃত পংক্তিটি জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা কবিতা থেকে নেওয়া হয়েছে। এইভাবে তোমরা উৎস দেবে, তারপরে প্যারা চেঞ্জ করবে। দেখো প্যারা চেঞ্জ করে কিভাবে লিখবে, দেখো, বাংলাদেশ জীবনানন্দের কাছে শুধু একটা ভূখণ্ড নয়, প্রাণময়ী মূর্তি। শব্দ, গন্ধ, বর্ণ, স্পর্শ দিয়ে কবিতাকে অনুভব করেন
আলোচ্য কবিতাটিতে কবি বাংলার সান্ধ্যকালীন প্রকৃতির এক অপরূপ বর্ণনা দিয়েছেন। হিজল, কাঁঠাল, বট প্রভৃতি বৃক্ষ, ধান গাছ, কলমির শাক, মুথা ঘাস, পুকুর, মাছ, কিশোর কিশোরী অর্থাৎ মানুষ, এই সব নিয়েই বাংলার পরিপূর্ণ প্রকৃতি। এই প্রকৃতির মধ্যেই কবি রয়েছেন। প্রকৃতির মধ্যে যখন সাতটি তারা ফুটে ওঠে, কবিতার সমস্ত যে অনুভব, সেই অনুভব দিয়ে বাংলার যে প্রাণ বা জনজীবন তাকে একাত্ম করার চেষ্টা করেন। পরে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, লাল লাল বটফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, তাৎপর্য ব্যাখ্যা করো। আকাশে সাতটি তারা কবিতায় কবি পল্লী প্রকৃতির মধ্যে বাংলার প্রাণকে খুঁজে পেয়েছিলেন। গাছ থেকে খসে পড়া লাল লাল বটফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, ছোট্ট একটা কোটেশন ব্যবহার করে নেওয়া হয়েছে এখানে দেখো। তারপরে দেখো বাংলার শান্ত নিস্তরঙ্গ প্রকৃতির মধ্যে থাকা বিষাদময়তাকেই কবি যেন এখানে প্রত্যক্ষ করেন। গাছ থেকে খসে পড়া বটফলের মধ্যে রয়েছে জীবন থেকে বিচ্ছিন্ন হওয়ার বেদনা, ক্লান্ত জীবনের শেষ পরিণতি। এরপর বট গাছের তলায় ধীরে ধীরে তার ক্ষয় হয়ে যাওয়া বা ধীরে ধীরে তার ক্ষয়। পরের আরেকটি 3 নম্বরের কোশ্চেন দেখো, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, সন্ধ্যাকে নীল বলার যুক্তি কোথায়? উত্তর লিখবে কেমনভাবে দেখো, আকাশে সাতটি তারা কবিতায় কবি বলেছেন রক্তিম সূর্য অস্ত গেছে, আকাশে রক্তাভ আভা মিলিয়ে গিয়ে আকাশ এখন নীল। এখন দিন ও রাত্রির সন্ধিক্ষণ, সূর্যের রক্তিম ছটাও যেন নেই, তেমনি রাত্রির গাঢ় অন্ধকারও এখনো নেমে আসেনি। আকাশে সপ্তর্ষি মণ্ডল এখনো জ্বলজ্বল করছে, আকাশ এখনো মেঘমুক্ত ঝকঝকে নীল। তাই কবি বড় কোশ্চেন হিসাবে যদি আকাশে সাতটি তারা কবিতার প্রকৃতি প্রীতি বা বঙ্গ প্রকৃতি প্রীতির পরিচয় দেয়, কিংবা শেষ লাইনটাই আমি টের পাই আমি কে, বক্তার অনুভবটি বিশ্লেষণ করো, এই রকম যদি প্রশ্ন থাকে সারাংশটা লিখলেই হয়, এবং সেই সারাংশটাই এখানে দেওয়া হয়েছে, ভালো করে দেখে নাও। উত্তর শুরু হচ্ছে দেখো কিভাবে, আমি হলেন রূপসী বাংলার স্রষ্টা ও বাংলার প্রকৃতিপ্রেমিক কবি জীবনানন্দ দাস। কবি জীবনানন্দ গ্রাম বাংলার প্রকৃতির জগতে ঘনিয়ে আসা সন্ধ্যার অপরূপ দৃশ্য দেখে মোহিত। তাই তিনি বলেছেন দেখো, আসিয়াছে শান্ত অনুগত নীল সন্ধ্যা, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। এরপর ধীরে ধীরে সন্ধ্যার আকাশে কেশবতী কন্যার এলো চুলের মতো দৃশ্যমান সব কিছু ঢেকে ফেলেছে। তার চুলের স্পর্শ চুমার মতো অবিরত ঝরছে গাছ গাছালির উপর। তার চুলের বিন্যাস থেকে স্নিগ্ধ গন্ধ ঝরে পড়ছে, জানি না এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। এখানে আবার একটা ছোট্ট কোটেশন ব্যবহার করা হয়েছে। এরকম ছোট্ট ছোট্ট কোটেশন তোমরা যদি ব্যবহার করতে পারো কোনো একটা নোটে, তাহলে তোমাদের নোটটা খুবই সুন্দর হবে। এই নোটের পরবর্তী অংশ দেখো, সে গন্ধ নরম ধানে ও কলমির লতার ঘ্রাণে, হাঁসের পালক স্বর পুকুরের জল আর চাঁদা সরপুটির মৃদু গন্ধে, সে ঘ্রাণ কিশোরীর চাল ধোয়া ভিজে হাতে ও কিশোরের পায়ে দোলা মুথা ঘাসে, বটের লাল লাল ফলের ব্যথিত গন্ধে, সান্ধ্য শোভার দৃশ্যে ঘনায়মান অন্ধকারের স্পর্শ ও গন্ধের মাঝে নিহিত বাংলার সজীব প্রাণের অস্তিত্ব কবি অনুভব করেছেন। তিনি টের পেয়েছেন বাংলার প্রকৃতির জগতের রূপ রস গন্ধের সঙ্গে একাত্ম হয়ে থাকা বাংলার মানুষের সজীবতা। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি টের পাই, দেখো কোটেশন ব্যবহার করা হয়েছে আবার, এটাই বাঙালির প্রাণের চিরন্তন বৈশিষ্ট্য। এইভাবে যদি তোমরা 5 নম্বরের একটা নোট লিখতে পারো তাহলে খুব সুন্দর হবে। দেখো মধ্যেখানে ছোট্ট ছোট্ট করে কোটেশন ব্যবহার করা হয়েছে, এই রকম কোটেশন দেবে, এইভাবেই তোমরা প্র্যাকটিস করতে থাকো। এই ছিল আকাশে সাতটি তারা কবিতার সমস্ত রকমের প্রশ্ন এবং কিভাবে লিখবে তারই একটা সম্পূর্ণ ধারণা তোমরা মাথায় রাখবে। এইভাবে যদি তোমরা লিখো তাহলে তোমাদেরকে 5-এ 5 এবং 3-এ 3 পেতে কেউ আটকাতে পারবে না। কিন্তু মাথায় রাখবে তোমাদেরকে লেখা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যদি লেখা প্র্যাকটিস না করো তাহলে কোনো মতেই তুমি মুখস্থ করে পরীক্ষার হলে নোটস লিখতে পারবে না। একটা লাইনকে নিয়ে তুমি ভাবো, লেখো, প্র্যাকটিস করতে থাকো। প্রথম অসুবিধার সম্মুখীন হবে, তারপরে ধীরে ধীরে সেই অসুবিধা কাটিয়ে তুমি স্বচ্ছ সরলভাবে লিখতে পারো। আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ক্লাসটা তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক করে দেবে।